ওস্কি প্র্যাকটিস ব্যাচ ওস্কি প্র্যাকটিস ব্যাচ 2। আমি আপনাদের সাথে আছি ডাক্তার সাইফুল ইসলাম রাকিব, এমসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি, ঢাকা মেডিকেল কলেজ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম। আমাদের ব্যাচের আজকের লাইভ সেশনের মূল লক্ষ্য হলো আমরা একটা ব্যাচের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। মিড টার্ম সামনে আমাদের জুলাই 26 মিড টার্মকে সামনে রেখে আমাদের নতুন যে আজকের লাইভ সেশনটা আমরা করছি, সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু নতুন একটা ব্যাচ নিয়ে কথা বলবো, ওস্কি ওস্কি প্র্যাকটিস ব্যাচ 2। ব্যাচের নাম শুনে আপনারা বুঝতে পারছেন অলরেডি আমরা হচ্ছে যে এই সেশনের সর্বশেষ দিকে আছি। আর 1-2 মাস পেরোলেই হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত পরীক্ষা, যেটা হচ্ছে যে আমাদের মিড টার্ম ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় বিগত বছরে আমাদের বিভিন্ন বিভিন্ন ব্যাচে ভর্তি থাকা স্টুডেন্ট যারা হচ্ছে যে ডক্টররা হচ্ছে যে পরীক্ষা দিয়েছেন আমাদের এখান থেকে, মানে কোচিং করে বা হচ্ছে যে পড়াশোনা করে হচ্ছে যে সফলতার সাথে মিড টার্ম পাশ করেছেন। এমন কিছু ডক্টরদেরকে নিয়ে সাজিয়েছি, প্লাস হচ্ছে যে আমাদের কিছু মেন্টর, সম্মানিত মেন্টর হচ্ছে যে আমাদের আজকের এই প্রোগ্রামে কিছু কথা বলবেন, যা হচ্ছে যে আমাদের নেক্সট পরীক্ষার জন্য, নেক্সট জুলাই 26 পরীক্ষার জন্য হচ্ছে যে 26 সেশনের যে পরীক্ষা সেটার জন্য আমাদের হচ্ছে যে কাজে লাগবে। সেই সাথে আমরা এখন হচ্ছে যে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের যে লাইভ সেশন। আমাদের লাইভ সেশনে যুক্ত থাকবেন একে একে আমাদের ডাক্তার আবু সাইদ, স্পাইনাল পার্ট ট্রেনি, এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম। উনি কর্মরত আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হসপিটালে। এবং আমাদের দুজন স্পিকার আছেন এবং একজন অনারেবল গেস্ট থাকবেন। আমি শুরুতেই হচ্ছে যে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্পিকার ডাক্তার কাজী সুমনা শারমিন আপু। উনি এমসিবিএস স্পাইনাল পার্ট ট্রেনি, ইন্টারনাল মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছেন। আপুকে অনুরোধ করব হচ্ছে যে কিছু কথা বলার জন্য আমাদের এই সেশনের মধ্যে আমাদের ওস্কি প্র্যাকটিস ব্যাচ 2 এই সম্বন্ধে এবং হচ্ছে যে আমাদের মিড টার্ম পরীক্ষার ওরিয়েন্টেড কিছু কথাবার্তা বলার জন্য। আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সুমনা শারমিন বলছি। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এবং জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি মিড টার্ম পাশ করেছি জানুয়ারি 2024 সালে। আমি জেনেসিসের সাথেই যুক্ত ছিলাম। আমার প্রিপারেশনের অনেক বড় একটা অংশের অবদান আছে জেনেসিসের। সো আমি অ্যাজ এ মেন্টরও বলবো এবং অ্যাজ এ আমার এক্সপিরিয়েন্স যেটা সেটা থেকেও বলবো। মানে অস্কি প্র্যাকটিস ব্যাচের আসলে মানে বিকল্প নেই। আমরা রিটেন অনেকেই নিজে নিজে প্র্যাকটিস করতে পারি, নিজে নিজে পড়াশোনা করতে পারি, কোচিং এর সাথে যুক্ত থাকি বা না থাকি। বাট অস্কি যেটা অস্কি অসপি, এটাতে আসলে মানে প্র্যাকটিসের আর কোনো বিকল্প নেই। আপনি যখন পরীক্ষার হলে যাবেন, আপনার হাতের ধরন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে স্যাররা বুঝে যাবে যে আপনি মানে আজ 2-3 বার করে এসেছেন নাকি আগে থেকে আপনার প্র্যাকটিস আছে। আর বিসিপিএস হচ্ছে প্রতিবারই নতুন না নতুন নতুন কিছু না কিছু অ্যাড করছে। মিড টার্ম পরীক্ষাটা দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে, গতবারের পাশের দেখলে আপনারা সেটা ধারণা করতে পারবেন। এবং রিটেন পরীক্ষার পরেও খুব কম সময় পাওয়া যায়। আমাদের সময় এরকম ছিল যে আমাদের আগে রিটেনের পরে আপনার অসপি পরীক্ষার মধ্যে গ্যাপ অলমোস্ট 14 থেকে 15 দিনের মতো একটা সময় থাকতো। বাট আমাদের সময় হুট করে জানানো হয় যে 1 সপ্তাহ পরেই পরীক্ষা হবে। তো অনেক সময় দেখা যায় রিটেনের পরে একটু ফ্যাটিক কাজ করে, মানে সিস্টেম লস তো হয়। তো শুরু করতে করতে সময় লেগে যায়। বাট যখন ওই সময় হুট করে আমরা জানতে পারি যে এরকম 1 সপ্তাহের মধ্যেই পরীক্ষাটা হবে, আমাদের আসলে খুব বাজে অবস্থা হয়ে গেছিল। আমি না, যারা আমরা ওই সেশনে জেনেসিস থেকে পাশ করেছি সবাই বলবো যে জেনেসিস ওই সময় আমাদের যেভাবে সাপোর্ট দিয়েছে, আমাদের অস্কি প্র্যাকটিস করা থেকে শুরু করে হিস্ট্রি টেকিং, কাউন্সিলিং এর ম্যাজিক্যাল যে সেশনটা হয়, এগুলাতে এত সুন্দরভাবে আমাদের সাপোর্ট দিয়েছে, এত সুন্দর ওরিয়েন্টেশন ছিল। আমাদের প্রিপারেশনটার মানে বার্ডেনটা টোটালি জেনেসিস নিয়েছিল। আমরা শুধু সিস্টেমটার মধ্যে ঢুকে গিয়েছিলাম। এছাড়া কি প্র্যাকটিস করতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু আমাদেরকে জেনেসিস প্রিপেয়ার করে দিয়েছিল। হিস্ট্রি টেকিং এবং কাউন্সিলিং এর ব্যাপারে আমি একটু বলবো। হিস্ট্রি টেকিং এর যে ম্যাজিক্যাল সেশনটা হয় জেনেসিসে, সেটা আসলেই ম্যাজিক্যাল। কারণ আপনি সারাদিন বসে ও বাসায় বসে হিস্ট্রি টেকিংটা পড়ে আপনি যে প্র্যাকটিসটা দরকার সেটা আপনি করতে পারবেন না।
জেনেসিসে 1-1.5 ঘন্টা যে সময় যে ম্যাজিক্যাল সেশনটা হয়, ওই সময়ে যে প্র্যাকটিস, ওই সময় যে আইস ব্রেকের যে প্র্যাকটিসটা, সেটা আপনি আর কোথাও পাবেন না। ওই 1-1.5 ঘন্টার মধ্যেই আপনি মানে হিস্ট্রিটা কিভাবে নিতে হবে। আর সবসময় যে হিস্ট্রি আপনি সব বলবেন এমনও কিন্তু না, অনেক সময় কিন্তু স্টেশনে আইওইউ এ হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার যে এক্সামিনার থাকবে তিনি আপনাকে কোশ্চেন করবেন। হ্যাঁ, তো এটা আসলে টিচার টু টিচার ব্যারাই করে, কোশ্চেনের উপরও ব্যারাই করে। বেসিক কিভাবে কি সেট করবে সেটা তো আসলে আমরা বলতে পারি না, তো আপনাকে তো ফুললি প্রিপেয়ার হয়েই যেতে হবে যে যে কোনো রকমের আহ সমস্যার সম্মুখীন হলে আপনি যেন সেটা নিজে নিজে প্রিপেয়ার থাকতে পারেন। আমাদের সময় যেমন আগে হচ্ছে যে অস্কের যে ইয়েগুলো ছিল, এক্সামিনেশন গুলা ছিল, সেগুলো ডিরেক্ট দিত, যে সেরেবেলার এক্সামিনেশন করেন বা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করেন, এভাবে ডিরেক্ট দিয়ে দিত। বাট আমাদের সময় থেকে যেটা শুরু হয় সেটা হচ্ছে আমাদের একটা এক্সামিনেশন ছিল যে ওভারিয়ান ক্যান্সারের একটা পেশেন্ট, তার হচ্ছে আহ, প্রথমে ছিল যে ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট, এরপরে পরের ক্লু গুলা দেয় যে তার হচ্ছে সেরেব্রাল পালসির কিছু ক্লু থাকে। তো শুরুতেই আপনার যদি জেনারেল যেই জিনিসগুলো, ধরেন সেরেব্রাল পালসির সেরেব্রাল এক্সামিনেশন যদি আপনি না জানেন, আপনি তো ক্লুটা ধরতে পারবেন না। ওই যে এক্সামিনেশনের যে ফাইন্ডিংস গুলো আপনাকে ওখানে দিয়েছে, আপনি তো ধরতে পারবেন না। তো আপনাকে জেনারেল জিনিসগুলোতে এত বেশি দক্ষ হতে হবে যাতে আপনাকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়েও দেয়, আপনি যাতে ক্লুটা ধরতে পারেন। এভাবে প্রতিনিয়তই বিসিপিএস কোনো না কোনো আপনাদের সাথে মানে কঠিন করবে, আস্তে আস্তে কোশ্চেন গুলো আরো কঠিন হবে। সেজন্য আপনাকে টোটালি জেনারেল যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে টোটালি প্রিপেয়ার থাকতে হবে। আপনি যদি প্রিপেয়ার না থাকেন, তাহলে আপনি কখনোই ক্লু ধরতে পারবেন না এবং আপনি ফেস করতে পারবেন না আপনার এক্সামিনারকে। তারপরে কাউন্সিলিং, যেটা যে কাউন্সিলিং এর থাকে 5, হিস্ট্রি টেকিং এ থাকে 10-10-20, আপনার 25 মার্ক কিন্তু এখানেই চলে গেল। ঠিক আছে। অস্কিতে 5টা স্টেশনে 10 করে 50, এবং অস্পিতে 10, অস্কিতে হচ্ছে 5টা স্টেশনে 10 করে 50, এবং অস্পিতে 10টা স্টেশনে আপনার 50। হ্যাঁ, তো আপনি যদি অস্কি থেকেই হিস্ট্রি টেকিং এ 20-20, 10-10-20 এবং কাউন্সিলিং এ 5, 25 মার্ক যদি এখানে আপনি এনশিওর করতে পারেন, আপনার জন্য কিন্তু পরীক্ষাটা খুবই ইজিয়ার হয়ে যাবে। এবং এক্সামিনেশন তো আছেই, এক্সামিনেশনে মানে জেনেসিসে এত সুন্দর করে আমাদের মেন্টররা সব শিখিয়ে দেয় এবং ভুলগুলা ধরিয়ে দেয়, এবং মক টেস্টে যেভাবে সবকিছু মানে করা প্র্যাকটিস করানো হয়, আপনি এটা আসলে পরীক্ষায় যাওয়ার আগ পর্যন্ত আপনি এর মূল্য বুঝবেন না। পরীক্ষা দিতে যাবেন, যখন দেখবেন আপনার জন্য সবকিছু স্মুথলি হচ্ছে, তখন আপনি বুঝবেন যে জেনেসিস আসলে আপনাকে কিভাবে প্রিপেয়ার করে দিয়েছে। এটা আমি আমার নিজের মেন্টর বলে বলছি না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। কারণ আমাদের তো আসলে ওইভাবে প্র্যাকটিস করা হয় না, আমরা ওয়ার্ডে রোগী দেখি ঠিক আছে, বাট যেভাবে এক্সাম ওরিয়েন্টেড ভাবে যেভাবে প্র্যাকটিস করার কথা, সেভাবে আসলে কিন্তু দেখা যায় ডিউটির চাপে ভাবে করা হয় না। তো রিটেনের আগেই আরেকটা প্রশ্ন থাকে, রিটেন পরীক্ষা দেওয়ার আগেই কেন আমি প্র্যাকটিস সেশনে জয়েন করব? কারণ হচ্ছে আপনি তো সময় পাবেন না, এক হচ্ছে আপনি সময় পাবেন না, আর দুই হচ্ছে এত ভাস্ট সিলেবাস নিয়ে আপনি এত অল্প সময়ের মধ্যে আপনি সব প্রিপেয়ার করতে পারবেন না যদি আগে থেকে আপনার প্র্যাকটিস না থাকে। সেক্ষেত্রে আপনি রিটেনের সময় ধরেন আপনার ফুললি মানে অস্কিল রিলেটেড ওরিয়েন্টেড ভাবে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আপনি যখন ধরেন আপনি যখন রিটেনের জন্য পড়ছেন, ধরেন একটা পালমোনারি এম্বোলিজম পড়ছেন বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা পড়ছেন, তখন আপনি রেসপিরেটরি সিস্টেমটা একটু প্র্যাকটিস করে নিলেন, বা এটা রিলেটেড কি থাকতে পারে সেটা একটু আপনি ধারণা করে নিলেন। বা হিস্ট্রি টেকিং এর সময়ও যখন আপনি রিটেনের জন্যই পড়ছেন, তখনই আপনি একটু ধরেন জন্ডিস, কি কারণে জন্ডিস হতে পারে, কজোলজি যে জিনিসগুলো সেগুলো আপনি একটু মাথায় নিতে পারেন যে এইভাবে আমার অস্কিটা এভাবে, হিস্ট্রি টেকিংটা এভাবে এভাবে আসতে পারে এভাবে। মানে আপনি যখন রিটেনের জন্য পড়বেন, আপনাকে আমি বলছি না যে আপনি সারাদিন ধরে অস্কি পড়েন বা সারাদিন ধরে অস্কি পড়েন, আপনি এমন ভাবে প্রিপারেশন নেন, এমন ভাবে আপনি মাথায় সেট রাখেন যে আপনার যেন পরবর্তীতে এই জিনিসটা ইজিয়ার হয়ে যায়। মানে আপনার যেন মাথায় থাকে আপনাকে আরেকটা এক্সামও ফেস করতে হবে, রিটেন ইজ নট দ্য এন্ড। ঠিক আছে। এবং সেটার জন্য হেল্প করে আসলে জেনেসিসের এই অস্কি প্র্যাকটিস ব্যাচটা। আহ আশা করি এটাই আপনাদের হেল্প করবে। আমার আপাতত আর কিছু বলার নেই, ভাইয়া যদি কিছু অ্যাড করতে চান বা। আপনি অনেকগুলো মূল্যবান কথা বলেছেন, সেটার মধ্যে ইয়া হচ্ছে যে একটা হচ্ছে আইস ব্রেকিং সেশন, যেটা হচ্ছে যে আমাদের রেগুলার একটা মানে আমাদের ওস্কি ব্যাচের একটা ইম্পর্টেন্ট জায়গা আইস ব্রেকিং সেশন। আমরা হচ্ছে যে যখন নতুন মানে একদম পরীক্ষার হলে যে প্রথম হচ্ছে যে কথা বলবো বা কাউন্সিলিং সেশনটা মানে আগে থেকে যদি ফেস করে না যাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা মুখের জড়তাটা কাটাতে পারি না। এটা একটা এক্স্যাক্টলি এটাই বলছিলাম। আর একটা হচ্ছে যে আমরা পরীক্ষা রিটেন পাস করার আগে বা রিটেন পরীক্ষার আগে কি হচ্ছে যে
ওস্কি ব্যাচে প্র্যাকটিস ব্যাচে হচ্ছে যে জয়েন করবো। হ্যাঁ, সেটাও আপু বললে, খুব সুন্দর করে বলেছেন যে পরীক্ষার পরে আসলে যখন রেজাল্ট দেয়, এক্স্যাক্টলি পরীক্ষার পরে 10 দিন সময় পাওয়া যায়, কিন্তু রেজাল্টটা এমন সময় দেয় যে যখন হচ্ছে যে রেজাল্টের পরে আর 2-3 দিন সময় থাকে, তখন হচ্ছে যারা হ্যাঁ। চিন্তা করছে আমি পাস করব কি করব না, তো সেক্ষেত্রে হচ্ছে যে মানে পরবর্তীতে যদি মানে পাস করে যায় তখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে সে আগে থেকে প্রিপারেশন নেই, 2 দিনে অনেক কঠিন হয়ে যায়। ধন্যবাদ আপুকে আমাদের লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য এবং ওনার মূল্যবান যে কথাগুলো সেগুলো আমাদেরকে শোনানোর জন্য। আশা করি যারা শুনেছে এবং বা পরবর্তীতে শুনবে সবারই উপকার বা কাজে লাগবে। ধন্যবাদ আপুকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আহ, আমাদের লাইভ সেশনের এই পর্যায়ে হচ্ছে যে আমরা এমন একজনকে কথা বলবো, মানে কথা বলার জন্য অনুরোধ করব, যিনি হচ্ছে যে গত সেশনে আমাদের ওস্কি প্র্যাকটিস ব্যাচে হচ্ছে যে ভর্তি ছিলেন এবং হচ্ছে যে সফলতার সাথে মিড টার্ম এফসিপিএস মিড টার্ম ফাইনাল পরীক্ষা পাশ করে যান। তিনি তার হচ্ছে যে এই যে ওস্কি ব্যাচের যে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে যে এই এক্সপিরিয়েন্স দিয়ে উনি কিভাবে হচ্ছে যে আমাদের যে মিড টার্ম ফাইনাল পরীক্ষা হচ্ছে যে উনি পাশ করে আসতে পেরেছেন এবং হচ্ছে যে আমাদের জেনেসিসের যে ইনপুট গুলো উনি কিভাবে কাজে লাগাতে পেরেছেন বা ওনার কিভাবে হেল্প হয়েছে, এই বিষয়গুলো ওনার মুখ থেকে আমরা শুনবো। এই পর্যায়ে হচ্ছে যে আমরা কথা বলার জন্য অনুরোধ করবো ডাক্তার আবু সাইদ, ফাইনাল পার্ট ট্রেনি, এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম ডিপার্টমেন্ট, সাবসিডারি মোল্লা মেডিকেল কলেজ এন্ড মিডফোর্ড হসপিটালে। ভাইকে অনুরোধ করবো ভাইয়ের গুরুত্বপূর্ণ কথাগুলো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং ভাইকে আমার কথা শুনে হ্যাঁ, ধন্যবাদ ডক্টর রাকিব। আবু সাইদ ভাইয়া কি শুনতে পাচ্ছেন? প্লিজ ভাইয়া হ্যাঁ, আপনি। জি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া আপনি কন্টিনিউ করেন। জি। ধন্যবাদ ডক্টর রাকিব। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর মোহাম্মদ আবু সাইদ। আমি গত জানুয়ারি সেশনে এফসিপিএস মিড টার্ম মেডিসিন পাশ করেছি এবং আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই জেনেসিস এর সম্পূর্ণ টিমকে, কারণ তাদের হাত ধরে আসলে আমার এফসিপিএস এর সূচনা এবং বর্তমানে যে আমার প্রক্রিয়াধীন যে আমি যে প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছি সেই সুযোগও আমি আসলে জেনেসিসের মাধ্যমেই পেয়েছি। তাদের সাহায্য ছাড়া হয়তো আমার পক্ষে আসলে মিড টার্ম পাশ করা সম্ভব হতো না। কারণ দেখা গেছে আমরা যারা ট্রেনিং করছি বেশিরভাগেরই দেখা যাচ্ছে সবাই বাইরে কাজ করে। যেমন আমি নিজের ক্ষেত্রে বলি যে আমি বাইরে জব করতাম। তো অনেক সময় এমন হতো আমি অফলাইন ব্যাচে ভর্তি থাকতাম, কিন্তু সবসময় আমি অফলাইন ক্লাসগুলা কন্টিনিউ করতে পারতাম না। তো সেই ক্লাসগুলো আমি অনলাইনে দেখে নিতাম। এবং আমি যখন অস্কি ক্লাসে ভর্তি হই, তো অস্কির এসের ব্যাপারগুলো হচ্ছে আমরা যখন ওয়ার্ডে রোগী দেখি, আমরা সবাই রোগী এক্সামিন করি। আমরা প্রত্যেক দিনই রোগী দেখার সময় রোগীগুলাকে এক্সামিন করি, ডেইলি করি, কিন্তু সিস্টেমিক ওয়েতে যেভাবে পরীক্ষার হলে করা উচিত ওই পদ্ধতিতে আমরা হয়তো আগাই না। তো পরীক্ষার হলে যেভাবে স্যাররা দেখতে চায় বা যেভাবে সিস্টেমিক ওয়েতে আগানো উচিত সেই প্র্যাকটিসটা আমাদের ছুটে যায়। তো ওই প্র্যাকটিসটা করার জন্য জেনেসিস আমাদেরকে যে সুযোগটা করে দিয়েছে সেটা আসলে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি অন্যদের কথা বলতে পারবো না, বাট আমার মতো যারা আছে তাদের জন্য হয়তো ব্যাপারটা আসলে একটা আশীর্বাদ বলবো আমি। যেমন আমি হচ্ছে যে জিনিসগুলো ফেস করতাম, যেমন আমার হচ্ছে কথা বলার ক্ষেত্রে কিছুটা জড়তা ছিল। তো আমি যখন দেখলাম অস্কি স্টেশনের 5টা স্টেশনের মধ্যে সবগুলাতেই আমার মানে কথা বলার উপর একটা মানে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, তো আমার মনে হলো যে আমার কথার জড়তা বা আমি যে কথা বলবো এই ক্ষমতাটা আমার মানে আমার অর্জন করতে আসলে আমার অনেক কষ্ট হয়েছে। তবে জেনেসিস আমাকে আসলে প্রত্যেকটা ব্যাপারে আমাকে খুবই হেল্প করেছে। যেমন সিস্টেমিক ওয়েতে আমি কিভাবেই করব ফরম্যাট তৈরি করে দিয়েছে, যে আমি একটা হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে কিভাবে আগাবো একটা ফুল ফরম্যাট তৈরি করে দিয়েছিল, যে আমরা একই ফরম্যাটে প্রত্যেকটা আমার যে প্রশ্নই আসুক যে ইসে আসুক আমার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট করে দেয়া ছিল। আমি ওই ফরম্যাটটা ফলো করে প্রত্যেকটা কোশ্চেনই অ্যান্সার করতে পারতাম। এবং কাউন্সিলিং এর ক্ষেত্রেও আমাদেরকে একটা ফরম্যাট তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেটাকে প্রত্যেক দিন প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে মানে ওইভাবে গড়ে তোলা হয়েছে যাতে পরীক্ষার হলে আমাদের যে পরীক্ষার হলে যে ভীতিটা সেই ভীতিটা আর কাজ করে না। এবং আপুর সাথে আমি একমত যে আপু যে বললো আইস ব্রেকিং এর ব্যাপারটা, এটা আসলে ওই সেশনটা আসলে যারা না করেছে তারা আসলে বুঝতে পারবে না যে ব্যাপারটা আসলে কতটা ইফেক্টিভ। আমরা
একদিন ছিলাম, মানে সম্পূর্ণ সারা দিনে প্রায় 20 থেকে 25টার মতো আমরা হিস্ট্রি, আর 20-25টার মতো আমরা কাউন্সিলিং সলভ করেছি। মোটামুটি আমার সিলেবাসের মানে পুরা অংশটাই ওই 2 দিনের মধ্যে জেনেসিস কভার করে দিয়েছে। আমি হয়তো বাসায় পড়লে সেই পড়তে হয়তো আমার 2 দিনের জীবনেও কভার হতো না, বাট জেনেসিসের কারণে আমি আসলে খুবই অল্প সময়ের মধ্যে আমরা সবাই একই সাথে জিনিসগুলা শিখতে পেরেছি। এবং যে অস্কি সেশন গুলা হতো প্র্যাকটিক্যাল সেশনে, আমরা কি ভুল করতেছি, ভাইয়ারা খুবই আন্তরিকতার সাথে, এবং আমার ভুল ধরি এমন না যে আমার কনফিডেন্স ব্রেক করা, আমার মধ্যে কনফিডেন্স গেইন করার যে একটা ব্যাপার, সেটা আসলে আমি মানে আমার মেন্টরদের হেল্পটা পেয়েছি। আমার মধ্যে যে কনফিডেন্স গ্রো করেছে পরীক্ষা দেওয়ার, ফার্স্টে যে আমি ভয়টা পাচ্ছিলাম যে আমার আসলে আমার প্রিপারেশন ভালো না, বা আমি হয়তো ওইভাবে প্রিপেয়ার হইতে পারি নাই, বাট আমার ল্যাকিংস গুলাকে ওনারা আসলে এমন ভাবে কভার আপ করে দিয়েছে, আমার মধ্যে কনফিডেন্সটা ওনারা এমন ভাবে আমাকে উৎসাহ দিয়েছে যে আমার পরীক্ষার ভীতিটা একদমই চলে গিয়েছিল। যেমন আমার কিছু মেন্টরের উদাহরণ আসলে না দিলেই আমি অকৃতজ্ঞের মতো হবে, যেমন হচ্ছে নাদিয়া আপু। আমি যখন, আমার মনে আছে এখনো যে আমি যখন আমি এক্সাম দিচ্ছিলাম, আমার হিস্ট্রি টেকিং এর শেষে আপু বলেছিলেন যে আপনি ভাইয়া খুবই ভালোই নিয়েছেন, তবে এই পয়েন্টগুলো অ্যাড করতে পারেন। রায়ান ভাই একটা স্টেশনে ছিল, ওনারা আমার ভুলগুলা কোথায়, আমার ল্যাকিংস রয়েছে, খুবই আমাকে আন্তরিকতার সহিত জিজ্ঞেস করেছে যে আমার এখানে কোনো সমস্যা আছে কিনা। তো এই বিষয়গুলো আসলে হয়তো অনেক কোচিং সেন্টার আছে, বাট এই যে আন্তরিকতার ব্যাপারটা, এটা হয়তো সব কোচিং সেন্টারে পাবো কিনা আমি জানি না, বাট জেনেসিস এই জি দিক ভাই, থেকে আপনার খুবই আপনার কাছে আমার শর্ট করে একটু 1 মিনিট জানতে চাচ্ছি, মানে একটা শর্ট কোশ্চেনের মতোই জিজ্ঞেস করি যে জেনেসিসের যে মক টেস্ট, ফাইনাল যে মক টেস্ট ওস্কির, এটার সাথে হচ্ছে যে আপনি বিসিপিএস এর হচ্ছে যে যে ওস্কি বা ওসপি যে ইয়াটা, সেটার মধ্যে মানে আপনি মানে কেমন মানে ইয়া করেছেন, মানে পার্থক্য বোধ করেছেন বা মানে সিমিলারিটি কি কি ছিল? আচ্ছা, জেনেসিস থেকে যে মক্স এটা পরীক্ষা হয়েছে, ওটা তো সম্পূর্ণরূপেই আসলে লাস্ট যে মকটা। বিসিপিএস এর আদলে হয়েছিল। লাস্ট যে মকটা হয়েছিল 2 দিনে, ওইটা আসলে একদম সম্পূর্ণরূপে বিসিপিএস এর আদলে তৈরি করা ছিল। ওই যেভাবে আমরা একসাথে অস্কি দেন অস্কির পর অস্কি দিতে যাচ্ছিলাম, ওই একই প্যাটার্ন ফলো করে আমাদেরকে যেভাবে স্টেশন বাই স্টেশন যাইতে হয়, সম্পূর্ণ নিয়মটা, প্যাটার্নটা সম্পূর্ণরূপে একই ছিল। এজন্য আমি যখন পরীক্ষা দিতে গিয়েছি, আমার মনেই হয়নি যে আমি এই পরীক্ষা প্রথমবার দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে আমি তো জেনেসিস এরকম পরীক্ষা আগেও দিয়ে আসছি। কোনটার পর কি করতে হয়, কিসের পর কি করব, ওই যে একটা ভীতি, এটা আমার ছিল না। যেমন আমি ইসের ব্যাপারগুলা যেমন আমাদেরকে বলে দিয়েছিল যে কোড নাম্বার যাতে ভুলে না যায়, তো এরকম অনেকে ছিল যে কোড নাম্বার ভুলে যাচ্ছিল। তো আমাদেরকে সবসময় যে এটা বলা হয়েছিল যে কোড নাম্বার যাতে না ভুলি, এরকম ছোট ছোট অনেক বিষয় ছিল যেগুলো আসলে পরীক্ষার জন্য অনেক বড় বিষয়। এমন অনেকে ছিল যারা কোড নাম্বার ভুলে গিয়েছে, তাদেরকে খোঁজাখুঁজি করা হচ্ছিল পরীক্ষার সময়, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয়নি। কারণ আমাদেরকে বলাই হয়তো যে পরীক্ষার শুরুতেই যে কোড নাম্বার লিখো, কোড নাম্বার লিখো। তো এটা আমাদের বারবার ব্রেইনে হ্যামারিং করা হইতো কি করতে হবে। তা আমরা জানতাম কি করতে হবে কি করতে হবে না, কারণ জেনেসিস আমাদেরকে ওইভাবে তৈরি করে দিয়েছে। তা আমার ওই পরীক্ষারই তো আমার মনে হয়নি যে আমি প্রথমবার পরীক্ষা দিতে আসছি, আমার মনে হচ্ছে জেনেসিস আমি সেম পরীক্ষায় দিয়েছি। এমনকি কিছু প্রশ্ন ছিল, যেমন হচ্ছে আমাদের এখানে একটা প্রশ্ন ছিল যে স্নেক বাইটের প্রশ্ন। এটা নাদিয়া আপু একদিন আমাদের রিটেন ক্লাসে নিয়েছিল। যেভাবে প্রশ্নটা ছিল, আমার অস্কিতে একদম হুবহু সেরকম একটা মানে প্রশ্ন ছিল অস্কি স্টেশনে। তো আমার কাছে মনে হয়েছে ওনারা প্রশ্নগুলাকে অনেক মানে অ্যানালাইসিস করে, এই জন্য ওনারা জানে কোন প্রশ্ন কিভাবে আসতে পারে। আমাদেরকে সম্পূর্ণরূপে প্রিপেয়ার করে দিয়েছিল পরীক্ষার জন্য। তো আমার আসলে পরীক্ষা দেওয়ার পরে কোনো এরকম ভীতি কাজ করেনি পরীক্ষা যখন আমি দিতে যাই। এই জন্য আসলে জেনেসিসের পুরো টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। দেখি ভাইয়া, কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে যেটা বলছেন, আমাদের যে সময় তো মেন্টর টিম রয়েছে এবং হচ্ছে যে ওনারা হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে খুব অনেক বেশি সময় দেয়, যেটা যার কারণেই হচ্ছে যে আমাদের যে মক টেস্ট বা হচ্ছে যে মডেল টেস্ট গুলো অত্যন্ত আহ, মানে কোয়ালিটি সম্পন্ন হচ্ছে যে কোশ্চেন হয়। এবং যেটা থেকে হচ্ছে যে বিসিপিএস এ পরবর্তীতে মানে হুবহু কমন না হলেও হচ্ছে যে মোটামুটি বিসিপিএস এর আদলেই হয়ে যায়। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আহ, কারো যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্টে জানতে পারেন, অথবা জিজ্ঞেস করতে পারেন, অথবা সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আর যদি জিজ্ঞাসা না থাকে সেক্ষেত্রে হচ্ছে ভাইয়াকে আমরা ধন্যবাদ দিয়ে শেষ করবো। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আম, আমাদের আজকের যে লাইভ সেশন, যেটার এটা ছিল হচ্ছে যে আমাদের অস্কি প্র্যাকটিস বেস 2 এই কোর্স, এই ব্যাচের আমরা আউটলাইন যেভাবে সাজিয়েছি, এখানে আমাদের
টোটাল শর্ট কেস থাকবে, শর্ট কেস ক্লাস থাকবে, যেটাতে হচ্ছে যে দেখ আহ, আমাদের মেন্টর হচ্ছে যে দেখিয়ে দেবে, প্লাস হচ্ছে যে আমাদের এখানে প্র্যাকটিস করার সুযোগ থাকবে, এবং এক্সরে, সিজি, সিটি, এমআরআই, এবিজি পিক্টোরিয়াল ক্লাস হবে, ওস্কি প্র্যাকটিস থাকবে, এবং যেটা আপু বললো ম্যাজিক্যাল সেশন, যেটা এখানে হিস্ট্রি অ্যান্ড কাউন্সিলিং থাকবে, ওসপি মক, মক যেটা আমরা বলি, যেটার বিষয়ে কিছুক্ষণ আগে কথা বললাম, ওসপি ওসকি মক, এবং হচ্ছে যে আমাদের স্পেশাল কিছু সেশন, প্রসিডিউর, এরপর হচ্ছে যে লাস্ট অফ অল যেটা হচ্ছে যে আমাদের বিসিপিএস এর যে ওসকি কোশ্চেন সেটার সলভ থাকবে। আর এই আমাদের লাইভ সেশনের পর্যায়ে আমরা কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত স্পিকার এবং মেন্টর ডাক্তার ওয়াফা সাদিয়া করিম আপুকে। আপু কর্মরত আছে আহ, ঢাকা মেডিকেল কলেজে। আপু হচ্ছে যে এফসিপিএস ফাইনাল পার্ট ইন্টারনাল মেডিসিন এবং এমআরসিপি পার্ট 1 করা। আপু আমাকে শুনতে পাচ্ছেন? যে আপু, আপনি আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন। জি ঠিক আছে, আপু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আপু। জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি হচ্ছে মিড টার্ম পাস করেছি জুলাই 24 সেশনে। তো সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই রাকিব ভাইয়াকে আমাকে আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং হচ্ছে জেনেসিস মিশন টিমকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে হচ্ছে আজকে অনুষ্ঠানে অ্যাজ আ স্পিকার আমন্ত্রণ জানানোর জন্য। তো এতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে সবার বক্তব্য শুনছিলাম, আবু সাইদ ভাইয়ের বক্তব্য শুনছিলাম, উনি আমাদের কাছে সুন্দর মতো আমাদের ওনার যে এক্সপিরিয়েন্সটা, জেনেসিস সাথে কি এক্সপিরিয়েন্স ছিল এবং এক্সাম হলে কি এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে শেয়ার করেছেন, এবং সুমনা আপু খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এবং হচ্ছে অনেক ইলাবোরেটিভ ভাবে পরীক্ষার দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন। তো আমি হচ্ছে একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আপনাদের এখন যেহেতু পরীক্ষা 15 দিন এগিয়ে দিয়েছে, যেটা হচ্ছে জুলাই 1 তারিখে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে বিসিপিএস নোটিশ দিয়ে 15 দিন এগিয়ে দিয়েছে, অর্থাৎ হচ্ছে জুন 15 তারিখে হচ্ছে অনুষ্ঠিত হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি আজকে এপ্রিলের 1 তারিখ থেকে ধরি, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এখন সময় আছে 2.5 মান্থস। তো তার মধ্যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে হচ্ছে জুনের 15 তারিখে পরীক্ষা, তো আপনি লাস্ট 15 দিন অবশ্যই অস্ত্রি নিয়ে বিজি থাকবেন না, আপনি অবশ্যই রিটার্ন করবেন। তো সেই হিসাবে আপনার হাতে আছে 2 মাস। তো এই 2 মাসে 2 মাস আগে কেন হচ্ছে আপনি একটা অস্কি প্র্যাকটিস ব্যাচে অ্যাডমিট হবেন? এটা নিয়ে হচ্ছে আমরা ইনবক্সে হচ্ছে প্রচুর কোয়েশ্চেন পাই, আমাদের কাছ থেকে অনেকেই সাজেশন জানতে চায় যে আপু আমাকে এই ব্যাচে এখন ভর্তি হওয়ার দরকার আছে, নাকি হচ্ছে পরীক্ষার পরে অ্যাডমিট হবো, নাকি হচ্ছে আরো পরে অ্যাডমিট হবো। তো আমার সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই ব্যাচটাতে যারা যারা আছেন, যারা লং ব্যাচ এবং রেগুলার ব্যাচে অলরেডি অ্যাডমিট আছেন, এবং যারা আমাদের অন্যান্য ব্যাচ লাইক হচ্ছে এক্সাম ব্যাচে অ্যাডমিট আছেন, তারা সবাই অবশ্যই অবশ্যই এই ব্যাচটাতে ভর্তি হবেন। কেন বললাম? কারণ হচ্ছে এই যে এই 2 মাস যে আছে, 2 মাসে হয়তো বা উইকলি একটা করে মাত্র ক্লাস হবে, দ্যাট ইজ অন ওয়েনসডে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে হচ্ছে আপনারা কিন্তু অস্কি প্লাস হচ্ছে রিটেনের মধ্যে এসিকিউ আছে, এসবি আছে। তো সবকিছু মিলে কিন্তু সিমালটেনিয়াসলি পড়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের যারা কলিগ আছে এবং আমরা যে ইনবক্সে কোয়েশ্চেন গুলা পাই, প্রতিনিয়তই শুনি যে হচ্ছে অস্কি সেই সাথে হচ্ছে রিটেনের মানে ডেভিডসন পড়ে আমরা কুলিয়ে উঠতে পারছি না। এবং সেই সাথে জলিল স্যার অস্পি বইটাও কিন্তু একবার বা দুইবার হচ্ছে শেষ করতে হয়। কারণ হচ্ছে দেখা যায় যে জলিল স্যার অস্পি বইটা কিন্তু রিটেনে অনেক বেশি হেল্প করে। তো আমরা অস্কি প্র্যাকটিস ব্যাচ কেন খুলেছি? আপনাদের মনের মধ্যে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে আমরা তো যারা লং ব্যাচ 1 এবং 2 এবং রেগুলার 1 ব্যাচ এবং হচ্ছে ব্যাচ 2 যেটা আছে, সেখানে কিন্তু অস্কি ম্যাটেরিয়াল গুলা প্রোভাইড করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে অস্কি প্র্যাকটিস ব্যাচটা তাহলে নতুন করে আলাদা করে খোলার কি আছে? দ্য অ্যান্সার ইজ অস্কি প্র্যাকটিস, এখানে নামটা হচ্ছে প্র্যাকটিস দিয়েছি আমরা। তো এখানে হচ্ছে আপনি সাপোজ আপনার হচ্ছে একদিন একটা ক্লাস হবে, ক্লাসের মধ্যে এক্সট্রা আপনাকে হচ্ছে মেন্টর মনে করেন পড়িয়ে দিল, তারপর সেটা হচ্ছে 1 সপ্তাহ আপনাদেরকে সময় দিবে। তো জুয়েলিন স্টারের বইয়ে যতগুলো এক্সট্রা আছে সবগুলো আপনি পড়বেন, 1 সপ্তাহ টাইম নিয়ে পড়বেন। পড়ার পর যেদিন হচ্ছে আপনার ক্লাসটা থাকবে, অর্থাৎ বুধবারে যে ক্লাসটা থাকবে, সেখানে হচ্ছে আপনাকে 30-35 মিনিটের মধ্যে দেখা যাবে যে হচ্ছে 20-25টা স্টেশন আপনাকে হচ্ছে প্র্যাকটিস করানো হবে। তো সেখানে আপনি হচ্ছে যেটা পড়লেন 7 দিনে, সেটা হচ্ছে আপনি 20-25টা যে আমরা স্টেশন দেন এন্ড দেয়ার অস্পিটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সোললি এক্সট্রার উপর হবে। এবং অস্পিতে ইউজুয়ালি টাইম থাকে 5 মিনিট, তো এখানে আমরা টাইমটা একটু কমিয়ে দিচ্ছি, যে 3 থেকে 4 মিনিটের মতো রাখছি। তো আপনি যদি কম টাইমের মধ্যে বেশি লেখার প্র্যাকটিস করেন, তাহলে সেখানে কিন্তু আপনি হচ্ছে মেন পরীক্ষায় গিয়ে পারফর্ম করে আসতে পারবেন। এবং ওই দিনে দেখা যাবে যে হয়তো বা আপনাদের রেসপিরেটরি এক্সামিনেশন হচ্ছে মেন্টর ডেমনস্ট্রেট করবে, এবং সেই সাথে হচ্ছে আপনাদেরকেও করতে দিবে। তো মেন্টর হচ্ছে ডেমনস্ট্রেট করার পরে আপনাদের সবাইকে হচ্ছে প্র্যাকটিস করানো হবে সেখানে। এবং সেখানে হচ্ছে মেন্টর দাঁড়িয়ে থেকে আপনাদেরকে যেটাকে বলে হাতে কলমে শেখানো। তো পোস্ট গ্রাজুয়েশন
লাইফের এই স্টেজে এসে আমার কাছে মনে হয় না যে কোনো কোচিং সেন্টার আসলে এইভাবে স্পুন ফেড করে, যেটা হচ্ছে জেনেসিস আপনাদের জন্য প্রোভাইড করছে। তো মেন্টর যদি দাঁড়িয়ে থেকে আপনাদেরকে গ্রুপে ভাগ করে দিয়ে আপনি দেন এন্ড দেয়ার যদি রেসপিরেটরি এক্সামিনেশনটা প্র্যাকটিস করে যান, তাহলে পড়াটা কিন্তু সেখানেই শেষ। আপনাদের মনের মধ্যে অনেকই কোয়েরি থাকে যে হচ্ছে এখন যদি আপনি অস্পি ব্যাচে ভর্তি হন বা অস্পি প্র্যাকটিস ব্যাচে ভর্তি হন, তো সেটা তো অনেক বেশি টাইম কনজিউমিং হবে, বা সেটাকে আপনার রিটেনের এসিকিউ বা এসবি এর উপর প্রভাব ফেলবে কিনা, বা হচ্ছে অনেক বেশি টাইম ওয়েস্ট হবে কিনা। দ্য অ্যান্সার ইজ নো। এখানে উল্টো আপনাদের জন্য সুবিধাই হবে যে আপনি মানে আপনি জাস্ট সপ্তাহে একটা দিন হচ্ছে আপনার টাইমটা ইনভেস্ট করছেন জেনেসিস সেন্টারে অনলি, এবং ওইখানেই হচ্ছে আপনাকে সবকিছু শিখিয়ে দেওয়া হচ্ছে এবং ওইখানেই প্র্যাকটিস করে ওইটা ওইখানেই শেষ। আপনি চাইলে এরপর আপনার কলিগের সাথে হসপিটালে আপনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আমরা যে ওইখানে দেন এন্ড দেয়ার প্র্যাকটিসটা করিয়ে দিচ্ছি সেটাই কিন্তু আপনার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। আচ্ছা, এখন আসেন আমাদের হচ্ছে আমাদের কিন্তু আমরা যারা ডক্টররা আছি তারা কিন্তু হচ্ছে সপ্তাহে 6 দিন আমাদের হচ্ছে ডিউটিতে যেতে হয় এবং সেই সাথে ফ্যামিলিকে টাইম দিতে হয়। তো সেই তুলনায় দেখেন আমরা কিন্তু অনেক বেশি বিজি থাকি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অস্কি প্র্যাকটিস ব্যাচটা যদি আপনি ভর্তি হন, সপ্তাহে একটা দিন আপনি ইনভেস্ট করছেন, তো এটা আসলে একটা ওয়াইজ ডিসিশন হবে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করি এবং সবসময় বলি যে আপনাদের সাথে আপনাদের ইউনিটে যারা যারা আছে আপনাদের কলিগের মধ্যে অনেকেই কিন্তু আছে যে যারা মিড টার্ম এক্সামিনে, যারা হয়তো বা জুন 15 তারিখে এক্সাম অ্যাপিয়ার করছেন। তো আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের কলিগদের সাথে এসে আমাদের সাথে যুক্ত হন না। তো এখানে হবে গিয়ে কি যে আপনি সিমালটেনিয়াসলি হচ্ছে প্র্যাকটিস করছেন, আপনার কলিগের সাথে আপনি এসে ডিসকাস করে পড়তে পারছেন। তো আপনি যদি একটা গ্রুপ ডিসকাশন করেন বা আপনার কলিগের সাথে যদি পরবর্তীতে হসপিটালে যদি সেটা প্র্যাকটিস করেন, তো তাহলে সেটা কিন্তু আরো বেশি ফ্রুটফুল হয়। আর যাদের কোনো পার্টনার নেই বা যাদের হচ্ছে যাদের পরিচিতদের মধ্যে কেউ হয়তো বা পরীক্ষা দিচ্ছে না, তাদেরও নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা তো এই সেন্টারে মেন্টর দাঁড়িয়ে থেকে আমরা সব প্র্যাকটিস করিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং দেন এন্ড দেয়ার আপনাদের কি কি ভুল হচ্ছে সেটা আমরা ধরিয়ে দিচ্ছি। তো সেখানে হচ্ছে সেইটা থেকেও কিন্তু আপনারা অনেক বেশি লাভবান হতে পারছেন। এখন আরেকটা যে ফ্রিকোয়েন্সি আস্কড কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে আপু আপনার কি অফলাইন কোচিং করবো নাকি অনলাইন কোচিং? তো অফ প্র্যাকটিস ব্যাচ অবশ্যই যদি বলতে হয় অবশ্যই অফলাইন, অফলাইন এবং অফলাইন। আপনারা যারা ঢাকাবাসী আছেন তারা অবশ্যই নির্দ্বিধায় হচ্ছে অফলাইন কোচিং এ এসে আমাদের সাথে সেন্টারে যুক্ত হয়ে ক্লাসগুলো করবেন। এখন মনে হতেই পারে আপনারা 6 দিন ডিউটি করছেন, অনেক বেশি টায়ারিং ডিউটি পড়ছে, বা ডিউটির পরে এসে হয়তো বা আপনি ফ্যামিলিকে টাইম দেওয়া প্রেফার মনে করছেন। কিন্তু দেখেন আপনার মিড টার্মটা যদি আপনি এক চান্সে পাস করেন, আপনারা যারা ব্রাঞ্চে আছেন তাদের হয়তো বা রিকোয়ারমেন্টসে থাকে এটা যে মিড টার্ম পাস করার মানে পাশ করেই হয়তো বা আপনি এসে ব্রাঞ্চে যুক্ত হতে পারবেন। তো সেই ক্ষেত্রে এক চান্সে পাশ করাটা কি বেটার না? বা আপনি এফোর্ট দিলে আপনি এক চান্সেই হচ্ছে পাশ করার টার্গেট রেখেই হচ্ছে আপনি পড়েন, আপনি দুইবারে কেন হচ্ছে পড়তে যাবেন বা এফোর্ট দিতে যাবেন? আপনি এফোর্ট দিবেন, আমরা চেষ্টা করব, আর রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। তো আপনারা চান যে অবশ্যই আপনারা যাতে এক চান্সই পাস করেন, তো সেটার ক্ষেত্রে অবশ্যই দিলে আপনার যদি সপ্তাহে একটা দিন আপনি যদি ইনভেস্ট করেন অফলাইনে এসে একটু কষ্ট করে যদি আমাদের সাথে যুক্ত হন এবং এক্সামিনেশন গুলো প্র্যাকটিস করেন, টিপস এন্ড ট্রিক্স গুলো শিখে যান, তো তাহলে এটা অনেক বেশি ফ্রুটফুল হবে। এখন আপনাদের মধ্যে যারা যারা আছে যে যারা ঢাকার বাইরে হয়তো বা ট্রেনিংরত অবস্থায় আছেন, তাদের পক্ষে তো ঢাকায় এসে আর সপ্তাহে একদিন ক্লাস করা সম্ভব না। তাদের জন্য হচ্ছে আমাদের অনলাইন ক্লাসটা হচ্ছে ওপেন থাকছে, আপনারা দেখেন এক্সামিনেশন গুলা অনলাইন থেকে হচ্ছে দেখেন এবং সেই সাথে হচ্ছে আপনি হসপিটালে প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন আসলে এক্সাম এনভায়রনমেন্ট নিয়ে কিছু কথা না বললেই না। আপনি বিগত বছরের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, অথবা হচ্ছে আপনাদের কলিগ যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখতে পারেন। বিসিপিএস এর কিন্তু প্রশ্নপত্রের ডিফিকাল্টি দিন দিন হার্ডার হচ্ছে, এবং অনেক আনকমন জিনিস যেগুলো হয়তো বা আপনারা আগে শুনেন নাই, দেখেন নাই, সেগুলো হয়তো বা এক্সাম হল আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাকছে। তো যেমন আমি আবু সাইদ ভাইয়া যে পরীক্ষাটা দিলেন, আমি হচ্ছে গত সেশনের কথাটাই বলবো। যে জানুয়ারি 2026 সেশনে যে অ্যাঙ্কালোসিস স্পন্ডাইলিটিস এর একটা পেশেন্ট, তো তার হচ্ছে স্যাক্রোআইলার জয়েন্ট এক্সামিনেশন অথবা স্পাইন এক্সামিনেশন এসেছে। তো এটা কিন্তু আমাদের জন্য একটু নতুনই বলা যায় এবং একটু ডিফিকাল্টি বলা যায় এক্সামিনীদের জন্য। তো আমরা হচ্ছে জেনেসিস এমন ভাবে টার্গেট করি যে আপনারা পরীক্ষার হলে কমন পাবেন, এটা তো আমরা আশা করি, বাট আমাদের আসলে টার্গেটটা এটা থেকেও আরেকটু বিগার থাকে। যে আপনার যদি পরীক্ষার হলে কমনও না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কনসেপ্ট ক্লিয়ারিং এর ব্যাপারে হচ্ছে বেশি জোর দিই, যাতে আপনার যদি কোনো একটা স্টেশন যদি কমন না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যাতে দেন এন্ড দেয়ার পারফর্ম করে আসতে পারেন এবং একটু ভালো মার্কস ক্যারি করতে পারেন। তো আমরা যখন পরীক্ষা শেষে ফিলিংস শেয়ার আমরা শুনি পরীক্ষার পরে, তো তখন দেখা যায় যে এক্সামিনাররা বলছিল যে হচ্ছে হয়তো বা স্যাক্রাইলের জয়েন্ট এক্সামিনেশন আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাইনি, কিন্তু আমরা নি এক্সামিনেশন প্র্যাকটিস করে গিয়েছি। তো মাস্কুলোস্কেলেটাল জয়েন্ট আপনি যখন প্র্যাকটিস করবেন বা হচ্ছে এক্সামিনেশন করবেন, তখন লুক ফিল মুভ এই তিনটা জিনিস তো আমরা দেখি। তো ওই তিনটা জিনিস হচ্ছে আইডিয়া করে এক্সামিনাররা কিন্তু ঠিকঠাক মতো পারফর্ম করে আসতে পেরেছেন, এবং আমাদের জেনেসিসের পাস রেট মাশাআল্লাহ অনেক ভালো। তো এটা কেন হয়েছে? কারণ আমরা কনসেপ্ট ক্লিয়ারিং এর
উপর বেশি জোরদান করি, রেদার দেন হচ্ছে আপনি কতটুকু পড়লে বা হচ্ছে খুব শর্ট বেসড একটা নলেজ নিয়ে আমরা হচ্ছে পরীক্ষার হলে যেতে রিকমেন্ড করি না, আমরা খুব একটা ব্রড বেসড নলেজ দেওয়ার চেষ্টা করি। এখন আসলে আমাদের মেন্টরদের ব্যাপারে, যে আজকে আমাদের অনুষ্ঠানে এজ এ গেস্ট হিসাবে দুর্না আপু আছেন আমার সাথে। দুর্না আপু আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তো আমি ওনার কথা স্পেশালি একটু বলতে চাই। সেটা হচ্ছে আমাদের টাইমে উনি পিক্টোরিয়াল ক্লাসটা নিয়েছিল। পিক্টোরিয়াল ক্লাসে দেখা যায় মানে অস্পিড স্টেশনে একটা পিক্টোরিয়াল মাস থাকে যেখানে 5 মার্ক থাকে। তো আপু যে পিক্টোরিয়াল ক্লাসটা নিয়েছিল আমি যখন পড়েছিলাম অ্যাজ এন এক্সামিনে, তখন আমার স্পেশালি অনেক হেল্প হয়েছে। যে উনি শুধুমাত্র মানে জলিল স্যারের অস্পি বইটাতে কোন পিক্টোরিয়ালটা আছে, সাপোজ সোরিয়াসিস, তো ওইটা শুধুমাত্র উনি পড়িয়ে যে ক্ষান্ত করেছেন তা কিন্তু না। উনি গুগল থেকে, জার্মানেট থেকে বা ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে অথবা পাস মেডিসিন থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে সোরিয়াসিস কি কি টাইপের হতে পারে বা কি কি টাইপের অন্যান্য জায়গা থেকে ওগুলো যে সোরিয়াসিস হতে পারে সেই পিকচার গুলো আমাদেরকে দেখিয়েছেন। তো এক্সাম হলে অবশ্যই আপনাদের মনে আরেকটা ভুল কনসেপ্ট থাকে, যে আপনারা হচ্ছে পরীক্ষা দিয়ে আসেন, দিয়ে এসে বলেন যে জলিল স্যার অস্পি বই থেকে তো বেশি কিছু কমন পড়েনি। এখন আপনি একটা জিনিস দেখেন যে আপনি হচ্ছে কনসালটেন্ট হওয়ার মিড লেভেলে আছেন, এই মিড টার্ম পাস করে আপনি হচ্ছে আপনার ফার্দার পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা কন্টিনিউ করবেন। আপনার কাছে কি মনে হয় যে কনসালটেন্ট হওয়ার জার্নিটা এত বেশি ইজিয়ার হবে যে আপনি জলিল স্যারের 513টা অস্পি শুধুমাত্র পড়ে যাবেন এবং ওইখান থেকে একদম হুবহু কমন আসবে? তো এই আসলে এক্সপেকটেশনটা রাখাটা ঠিক না। তো স্যাররা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে শয়ে শয়ে পেশেন্ট দেখে, তো ওনারা তো চাইলেই ওনাদের চেম্বারের যে কালেকশন থাকে ওখান থেকে আপনাকে অস্পি স্টেশনে হচ্ছে পিকচার দিয়ে দিতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি জেনেসিসের সাথে কেন যুক্ত হবেন? কারণ আমাদের মেইন কনসেপ্টই থাকে হচ্ছে আমরা কনসেপ্ট ক্লিয়ারিং এর বেশি ব্যাপারে হচ্ছে বেশি জোর দিয়ে থাকি। তো এটা দেখা যায় আপনার মেইন পরীক্ষায় অনেক বেশি হেল্পফুল হয়। তো আমি যেটা বলছিলাম, আমাদের মেন্টররা যারা যারা আছেন তারা সবাই হচ্ছে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিবে, যাতে হচ্ছে এক্সাম হলে যে কোনো কিছুই আসুক না কেন আপনি হচ্ছে সেটা পারফর্ম করে আসতে পারবেন, এবং সেটা হচ্ছে সেখানে লিখে আসতে পারবেন এবং হচ্ছে ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে জলিল স্যারের অস্পি বইটা, যেটা আমরা কিন্তু অনেকেই হচ্ছে সিমালটেনিয়াসলি দেখা যায় যে হচ্ছে আহ রিটেন প্লাস হচ্ছে অস্পি মানে পড়ার সময় দেখা যায় যে আমরা অনেক বেশি হিমশিম খেয়ে যাই। যে হয়তোবা রিটেনটা পড়ছি, ডেভিডসন পড়ছি, কিন্তু হয়তোবা অস্পিটার মানে পিছনে বেশি টাইম ইনভেস্ট করতে পারছি না। তো আপনারা যদি অস্পি প্র্যাকটিস ব্যাচে ভর্তি থাকেন, তো এই 2 মাসে হয়তোবা আমাদের 7 থেকে 8টা ক্লাস হয়ে যাবে। তো এটার মধ্য থেকে আপনাকে যদি জেনেসিস পুরাটা আপনি জেনেসিসের সাথে যদি থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আহ জলিল স্যারের অস্পি বইটা কিন্তু একবার পড়া হয়ে যাচ্ছে। তো জেনেসিসের সাথে থেকে যদি আপনার জলিল স্যারের বইটা একবার পড়া হয়ে যায় এবং আপনি যদি পরীক্ষার আগে একবার পড়ে ফেলেন, তো এটা তো কিন্তু আপনার বার্ডেনটাও হচ্ছে অনেকাংশে কমে যাচ্ছে। 513টা অস্পি কিন্তু মানে আপনি যদি নিজে পড়তে চান দেখা যাবে 10টা অস্পি পড়তে আপনার 1-1.5 ঘন্টার মতো টাইম লাগছে। কিন্তু আপনি যদি একটা টার্গেট ফিক্স করে পড়েন এবং সেই সাথে পরীক্ষা দেন এবং সেই স্টেশন গুলো প্র্যাকটিস করেন, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে পড়াটা সেটাও কিন্তু ফ্রুটফুল হয়। এখন আবু সাইদ ভাই যেটা বলছিলেন মক টেস্টের ব্যাপারে, মক টেস্টের ব্যাপারে না বলি না, আমাদের হচ্ছে মক টেস্ট হচ্ছে অনুষ্ঠিত হয়। তো সেখানে কিন্তু আমরা এক্সামিনীদেরকে দেন এন্ড দেয়ার আপনি স্টেশনে যে ভুলগুলো করছেন বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন বা হচ্ছে ভাই একটা কথা যে বললেন যে ভাইয়ার একটু জড়তা আছে, আপনি একটু যে চিন্তা করেন আপনি কাউন্সিলিং স্টেশনে বা হিস্ট্রি টেকিং স্টেশনে আপনার অনেক স্ট্যামার হচ্ছে, বা আপনি হয়তো বা অনেক চিন্তা ভাবনা করে বলছেন, বা আপনার হয়তো বা পারফরমেন্সটা তো ভালো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মার্কসটা কিন্তু আলটিমেটলি কমে আসবে স্টেশনে। কিন্তু আপনি যদি ম্যাজিক্যাল স্টেশন ম্যাজিক্যাল সেশনটা যদি আমাদের সাথে অ্যাটেন্ড করেন এবং সেখানে আমরা 20 থেকে 25টা হয়তো বা হিস্ট্রি টেকিং কাউন্সিলিং স্টেশন দেন এন্ড দেয়ার প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, তো আপনার যে বলার ধরনটা এবং যে ফ্লুয়েন্সিটা হবে সেটা হয়তো বা আপনার মেইন পরীক্ষা অনেক বেশি হেল্প করবে। আর মক টেস্টের ব্যাপারে যেটা বলছিলাম, আমরা মেন্টররা কিন্তু যারা যারা স্টেশনে বসি তারা হচ্ছে আপনার কোথায় ভুল হচ্ছে এটা দেন এন্ড দেয়ার একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। তো আপনি যদি আপনার ভুলগুলো জানতে পারেন, তো তাহলে সেটা কিন্তু আপনার মেইন পরীক্ষায় আর ভুলটা হবে না। আর আমাদের যারা পরীক্ষার্থী তারা হচ্ছে জেনেসিসে পরীক্ষা দিয়ে বা মক দিয়ে এত বেশি কনফিডেন্ট হয়ে যায় যে বিসিডিসি পরীক্ষা দিয়ে এসে ওনারা নিজেরাই বলে যে আমরা যেন হচ্ছে জেনেসিসে আসলে মক দিচ্ছি, এরকম টাইপের আমাদের কাছে মনে হয়েছে। তো আমি আসলে অনেকগুলো কথা বলে ফেলেছি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এটাতে অনেক বেশি উপকৃত হবেন। তো আমি বলবো যে আপনারা আসলে আমাদের সাথে যুক্ত হন অস্কি প্র্যাকটিস ব্যাচটাতে। এবং হচ্ছে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপুকে। আপু গুছাইয়ে আসলে অনেকগুলো কথা বলেছেন আমাদের ওস্কি প্র্যাকটিস ব্যাচ টু এই বিষয়ে। কেন ভর্তি হব, ভর্তি হলে মানে আমরা কেন জেনেসিস থাকলে আমাদের মানে পরীক্ষায় পাস আমরা কিভাবে করতে পারবো। আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলবো। আহ, আমাদের এই লাস্ট যে সেশনে পরীক্ষা হলো সেটাতে রিটেন পাস করার পরে ওসপি ওস্কি পেয়ার করার পরে যে পরিমাণ আমাদের ডক্টররা পরীক্ষায় ফেল করেছে বা
সেটা কিন্তু খুবই মানে আশাজনক না। আমাদের যে মানে একটা রিটেন এসবিএ মানে যে পরীক্ষাটা আমরা 2 দিনে দিয়ে আসলাম, সেটা পাশ করে আবার কিছুদিন অপেক্ষা করে পরীক্ষাটা দিয়ে শেষ মুহূর্তে যখন হচ্ছে যে রেজাল্টটা আবার খারাপ হয়ে যায়, তখন আসলে খুবই প্যাথেটিক। আবার একটা পরীক্ষা দেওয়া, প্রিপারেশন নেওয়া, বা হচ্ছে যে আরো একটা সেশন হচ্ছে যে অপেক্ষা করা। আর আরো আপু যেটা বললো নতুন করে, এখন হচ্ছে যে ব্রাঞ্চে যে ডাক্তাররা ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছিলেন, ব্রাঞ্চে কিন্তু একটা রিকোয়ারমেন্টই থাকে যে মিড টার্ম পাস করতে হবে, না হয় হচ্ছে যে ট্রেনিং কন্টিনিউ করা যাবে না। অনেক ক্ষেত্রে হচ্ছে মিড টার্ম পাস করেও হচ্ছে যে ট্রেনিং পোস্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে হচ্ছে যে রিটেন পাস করার পরেও যারা রিটেন পাস করেছে সেখান থেকেও পারো আরো 100-150 মানে 100+ হচ্ছে যে ডক্টর হচ্ছে যে এখানে মানে খারাপ করে গেছে। যার কারণ হচ্ছে একটাই কারণ ছিল যে অনেকেই মনে করেছিল যে আমি কি রিটেন কি পাস করবো কিনা বা পাস করতে পারবো কিনা। আলটিমেটলি দেখা যাচ্ছে যে যখন পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে, একদিন পরেই হচ্ছে যে আমাদের অস্কি পরীক্ষা। এর মাঝখানে হচ্ছে যে আমরা বা হচ্ছে যে আগে থেকে চিন্তা ছিল যে রিটেন পাস করলে এরপরে হচ্ছে অস্কি পড়বো। তো এর মাঝখানে হচ্ছে যে মানে খুব অল্প সময়ে হচ্ছে যে পাওয়া গিয়েছিল, যার কারণে হচ্ছে যে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারিনি। এই এই উদ্দেশ্যে হচ্ছে যে আমাদের অস্ক্রিপ্ট প্র্যাকটিস ব্যাচটা হচ্ছে যে রিটেনের আগে করা। আপু যেটা বললো 2.5 মান্থ বা 2.5 মাস আগে, যার ইমিডিয়েটলি আগে আমরা হয়তো বা রিটেন ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারবো না লাস্ট 15 দিন। এখন থেকে যদি আমরা সপ্তাহে একটা ক্লাস যদি যুক্ত থাকি জেনেসিস এর সাথে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মুখস্থ করে পড়া বা পরীক্ষায় পাশ করে আসা আসলে কঠিন। আমরা এখানে ক্লাসগুলোতে মানে এক্সে যখন পড়াবে, এক্সে আসলে সবসময় নট নেসেসারি যে এক্সট্রাটা কমন করবে আমাদের। এই যে আপু যেটা বললো, বিসিপিএস সবসময় হচ্ছে যে একটা নতুন কিছু নিয়ে আসে। এখানে আমরা একটা এক্সরে আসলে যদি কিভাবে এটা পাস করে আসার মতো আনসার করা যায়, মোটামুটি 5-4-3 পাওয়া যায়, সেটা হচ্ছে যে মানে এনশিওর করে দেওয়া। মানে আপনি রিড করে কিভাবে আপনি কোশ্চেনটা কমন না পড়া কোশ্চেনও কিভাবে আনসার করতে পারেন, সেটাই এখানে আমরা ওইভাবে করে দেয়। আর সাথে পাশাপাশি ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, এবিজি, পিক্টোরিয়াল যেটা বললো যে মেহেরাঙ্গিস রহমান দুর্না আপু, উনি খুব সুন্দর ক্লাস নিয়েছিলেন। যেটা হচ্ছে যে ওনার নিজের ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স, উনি আহ, গত সেশনে এফসিপিএস ফাইনাল পার্ট পাস করেছেন, এর আগে এমআরসিপি পাস করেছেন। বিভিন্ন বই পড়ে ওখানে বা গুগল থেকে ওনার পরীক্ষার এক্সপিরিয়েন্সটাও হচ্ছে যে উনি আমাদের এখানে মিড টার্মের জন্য শেয়ার করেছিলেন। যার কারণে হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলো আরো খুবই অর্থবহ হয়। এই পর্যায়ে আমি হচ্ছে যে আমাদের আজকে অনারেবল গেস্ট ডাক্তার মেহেরাঙ্গিস রহমান দুর্নাকে অনুরোধ করব ওনার গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের যে মিড টার্ম পরীক্ষার্থী এবং হচ্ছে যে আমাদের আজকের সেশনে যারা জয়েন আছেন এবং পরবর্তীতে জয়েন হবেন এবং কথা শুনবেন, সবার উদ্দেশ্যে ওনার গুরুত্বপূর্ণ কথাগুলো যদি উনি আমাদেরকে বলেন, আমরা অপেক্ষা করছি। আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি আপু, আপনাকে শোনা যাচ্ছে। জি, আচ্ছা, সরি, আমি আসলে একটু বাইরে আছি, হয়তো সাইড কিছু নয়েজ হবে, তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো সবাইকে হচ্ছে ফার্স্টেই অভিনন্দন জানাই, যারা হচ্ছে এখানে তো অনেকে আছে যারা এখনো হয়তো ভর্তি হননি অস্কি প্র্যাকটিস ব্যাচ 2-তে। তো অনেকে হচ্ছে অনলাইনে ক্লাস করছেন, আবার অনেকে জুমে জয়েন করেছেন, তো সবাইকে করছি, ওয়েলকাম করছি আজকের প্রোগ্রামে। তো আজকের যে প্রোগ্রামটা আমি সবার কথা মোটামুটি শুনছিলাম, ডক্টর বিন্নিত থেকে শোনা শুরু করেছে, আমি একটু বাইরে ছিলাম দেখে ফার্স্টে জয়েন করতে পারিনি। তো মোটামুটি সব মেন্টররাই মানে এখানে যারা আছেন, আবু সাইদ ভাইয়া হচ্ছে লাস্ট সেশনে পাশ করেছেন, বাকি যারা আছেন তারা এখন অনেকদিন ধরেই জেনেসিসের ক্লাস নিচ্ছেন বা জেনেসিসের বিভিন্ন সেশনের সাথে হচ্ছে আছেন অলরেডি। সো তারা অলরেডি অনেক কিছু জানেন এবং বলে ফেলেছেন আপনাদেরকে। হ্যাঁ, তো আমার আসলে লাস্টে বলার মতো কিছু নাই, বাট আমি কিছু জিনিস একটু বলতে চাই। সেটা হচ্ছে যে ডক্টর ওয়াফা যে বলেছে, আমি এখানে আরেকটা জিনিস বলি, এখানে যারা ছিলেন ডক্টর ওয়াফা, ডক্টর বিন্নি, ডক্টর রাকিব, তারপরে হচ্ছে ডক্টর আবু সাইদ ভাইয়া, সবাই প্রত্যেকের ফেস কিন্তু আমার নোন। হ্যাঁ, আমার নোন বলতে আমি লাস্ট সেশনে যেমন অত ক্লাস নিতে পারিনি, আমার নিজের পরীক্ষা ছিল দেখে, বাট আমি ওনাদের সবার চেহারা চিনি, কারণ হচ্ছে ক্লাসের জন্য দে ওয়ার ভেরি রেগুলার। হ্যাঁ, এখানে মানে সবাই অফলাইনে, অনলাইনে তো আসলে কারো চেহারা দেখা যায় না, অনলাইনে যারা ক্লাস করছেন তাদের সাথে আমাদের অত মানে ফেস টু ফেস কানেকশনটা হয় না, আমরা চেষ্টা করি এমনি তারপরে অনলাইনে কানেক্টেড থাকার, বাট তারপরে মানে ওনাদের ফেস কিন্তু আমার কাছে খুবই নোন। আমি হয়তো অনেকের নাম ওভাবে বলতে পারবো না, যেমন ডক্টর বিন্নি আর ডক্টর ওয়াফাকে আমি পার্সোনালি চিনি, বাট বাকি ডক্টর রাকিব ভাইয়া, ডক্টর আবু সাইদ ভাইয়া, ওনাদের সাথে আমার পার্সোনাল কোনো কথা হয় না, বাট আমি কিন্তু ওনাদের সবার চেহারা চিনি, বিকজ দে ওয়ার ভেরি রেগুলার টু দ্য ক্লাসেস। সো ওনারা রেগুলার ক্লাসে আসতেন। হ্যাঁ, এখন ডক্টর ওয়াফা যে বলেছেন
যে আপনারা এসে অস্কি প্র্যাকটিস ব্যাচ 2 তে সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনারা এসে ক্লাসগুলো করবেন। এখন এটা বলার কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে আপনি যদি অনলাইনে করেন, যে প্র্যাকটিস সেশনটা হবে সেটা তো আপনি আসলে মিস করবেন, কারণ প্র্যাকটিস সেশনটা তো অনলাইনে ভাবে হয় না। হ্যাঁ, অফলাইনে আসলে আপনার প্র্যাকটিসটা হবে। এখন তারপরেও যেমন ঢাকার বাইরে যারা থাকেন তাদের পক্ষে তো আসলে প্রত্যেক সপ্তাহে হয়তো আসা সম্ভব না, বাট তারপরেও চেষ্টা করবেন যদি কোনোভাবে সম্ভব হয় অ্যাটলিস্ট ক্লিনিক্যাল যে ক্লাসটা থাকে সেই ক্লাসটা অ্যাটলিস্ট ঢাকাতে এসে করার। এটা কেন বলছি, কারণ আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি একটা মেন্টরের সামনে প্র্যাকটিস করা আর আপনার পার্টনার সামনে প্র্যাকটিস করা ইজ ভেরি ডিফারেন্ট। এখন আপনি যার আন্ডারেই থাকেন, আপনার ট্রেনারের পক্ষে আসলে সম্ভব না, আমরা যেই স্যার বা ম্যাডামের আন্ডারে থাকি তাদের পক্ষে তো আসলে সম্ভব না যে আমি এক্সামিনেশন করব, উনি দেখবে, তারপর আমার ভুলগুলা বলে দিবে, কিভাবে পরীক্ষায় আসছে সেটা বলে দিবে। অনেক ট্রেনার যেমন আছে যে হয়তো মিড টার্মের সাথে অত ওরিয়েন্টেডও না, এখন তারপরেও কি কয়েক বছর চলে যাওয়ার পরে এখন ম্যাক্সিমাম স্যার ম্যাডামরাই জানেন। বাট অনেক ট্রেনার আমাদের সময় যেমন ছিল একদম ফার্স্টের দিকে, মানে স্যার ম্যাডামরাও অত ওরিয়েন্টেড ছিলেন না মিড টার্মের ব্যাপারে। সো আপনাকে আসলে ওইভাবে হেল্প আসলে পাওয়া যায় না স্যার বা ম্যাডামদের কাছ থেকে। তারপরে আসলে হচ্ছে মিড লেভেল যারা, তারাও হচ্ছে হসপিটালে পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকে, আপনাকে কিন্তু ওইভাবে দেখানোর বা শেখানোর কিন্তু হসপিটালে কেউ থাকে না। হ্যাঁ, তো এই জন্য আপনাকে যদি শিখতে হয় আপনি ক্লিনিক্যালি। আর আরেকটা জিনিস আমি বলি যে আপনার শুধুমাত্র তো আসলে মিড টার্ম পাস করাটাই সবকিছু না। আমি যেমন সত্যি কথা বলতে আমার এক্সামিনেশনের ফ্লুয়েন্সি এসেছিল কিন্তু আমার মিড টার্ম পরীক্ষা দিতে যে, কারণ মিড টার্ম পরীক্ষার পরই আমি এমআরসিপি পার্ট 2 দিয়েছি, তারপরে 1 বছর পরে এমআরসিপি পেসেস দিয়েছি আলহামদুলিল্লাহ, তারপরে এফসিপিএস পার্ট 2 দিয়েছি। কিন্তু এক্সামিনেশন করা ফাইন্ডিং হয়তো আমি এমআরসিপি দেওয়ার সময় শিখেছি, বাট এক্সামিনেশনের যে প্রসিডিউরের যে ফ্লুয়েন্সিটা, বলার যে ফ্লুয়েন্সিটা, সেটা কিন্তু আমার এসেছে মিড টার্ম পরীক্ষার থেকে। সো ডক্টর ওয়াফা যেটা বলছিল যে এটা কিন্তু আপনার মিডওয়ে অফ অফ বিকামিং আ ফেলো। হ্যাঁ, তো এটা আপনাকে বুঝতে হবে যে আমি পরীক্ষায় পাশের জন্য জাস্ট কোনোভাবে দেখে গেলাম, অনলাইনে কোনোভাবে দেখে গেলাম, ইটস নট লাইক দ্যাট। আর যারা হচ্ছে আপনারা ব্রাঞ্চে চলে যাবেন তাদের কিন্তু এই মেডিসিনের এই 2 বছরের ট্রেনিংই শেষ, তারা আপনারা পরের যে 3 বছর আপনি মেডিসিনে কিছুই করতে পারবেন না। পাস করার পরের কিন্তু জার্নিটা আর একটু ডিফারেন্ট। হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ আমার লাস্ট টার্গেট হচ্ছে এটা, আমারও মনে হতো লাস্ট টার্গেট হচ্ছে আমার পাস করা। বাট আপনি যখন পাস করে যাবেন তখন আপনার মনে হবে যে আমার তখন আপনার টার্গেট আর একটা হবে। তো এই জন্য যেটা, যে আপনি যদি ক্লিনিক্যালি সাউন্ড হতে চান, ক্লিনিক্যালি যেমন আমাদের যে ক্লাসগুলো হয়, ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়, সেখানে কিন্তু শুধুমাত্র যে এক্সামিনেশন প্রসিডিউর করে দেওয়া হয় বা করে দিলাম সেটা জিনিসটা না। আপনাকে যদি রানিং কমেন্ট্রি সহ থাকলে কিভাবে বলতে হবে, প্রেজেন্টেশন কিভাবে করতে হবে, আপনি হচ্ছে কি কি ক্রসিং আসে, যেমন আপনার এখন ক্রসিং পড়তে গেলেন, আমরা ইউজুয়ালি পড়ি কি আব্দুল্লাহ স্যারের শর্ট কেসের বইটা পড়ি ক্রসিং এর জন্য। এখন ইটস নট পসিবল টু রিড দ্য হোল চ্যাপ্টার ফ্রম দ্য আব্দুল্লাহ স্যারস বুক, কারণ আপনি পুরা চ্যাপ্টার পড়তে গেলে, আমি যদি এখন নিজে পড়তে বসে আমার 7 দিন লাগবে ওই চ্যাপ্টার শেষ করতে। যদি খুব সিরিয়াস হন কেউ তাহলে হচ্ছে 2-3 দিন লাগবে। তো এটা তো আসলে সম্ভব না, আপনি ক্লিনিক্যালের পিছে এত সময় দিতে পারবেন না। সো আমি এই জন্য বলি যে আপনি ক্লিনিক্যাল ক্লাসটা করে যতটুকু নলেজ আপনার হচ্ছে ততটুকু ইজ এনাফ ফর পাসিং দ্য এক্সাম। যারা পরীক্ষা দিয়েছে, যে ডক্টর রাকিব ভাইয়া বা ডক্টর আবু সাইদ ভাইয়া, ডক্টর ওয়াফা, ডক্টর বিন্নি, তারা কিন্তু বলতে পারবে যে এই ক্লাসের যে ক্রসিং গুলা বলা হয় বা ক্লাসে যে কথাগুলা বলা হয়, প্লাস আপনাদের তো কিছু বেসিক নলেজ আছে, আপনারা অলরেডি এফসিপিএস পাস পার্ট 1 পাস করে এসেছেন, এমবিবিএস পাস করে এসেছেন। সো ওইটা পুরাটাই ওভারঅল কিন্তু ইটস এনাফ টু পাস দ্য এক্সাম। সো এই জন্যই যে আপনি যে শুধুমাত্র এক্সামিনেশনের প্রসিডিউর দেখবেন জিনিসটা কিন্তু সেটা না। এখন আপনি যদি অনলাইনে করেন তখন দেখা যায় কি, আমরা যখন কথা মানে বলি, মেন্টর যখন আপনার প্রেজেন্ট করে বা মেন্টর যখন শিখায়, তখনই ওই জায়গা আপনার হচ্ছে শিখলেন, কিন্তু পরে যখন অন্যরা প্র্যাকটিস করে ওই জিনিসটা কিন্তু অনলাইনে অত ভালো বোঝা যায় না, কারণ মাইক্রোফোন তো সবার হাতে দেয়া থাকে না, ওখানে তো প্র্যাকটিস করছে 15-20 জন। আপনি যখন একজন মানুষের, আপনার একজন ফেলো কলিগের আপনি যখন ভুল দেখবেন তখন কিন্তু ওই জিনিসটা আপনার নিজেরও কারেকশন হয়ে যাবে। এই জন্য আমি বলি যে আপনারা সবসময় গ্রুপ ধরে প্র্যাকটিস করবেন, 3 জনের গ্রুপ রাখবেন। 3জনই যদি এমন ভালো হয়, 3জনই সেম কোচিং এ হলে ভালো হয়, তাহলে হচ্ছে আপনার পড়াশোনার ম্যাটেরিয়াল বা টাইমিং, আপনার যে যে উইকে যে আপনার পার্টনার যেটা পড়ছে আপনারও সেই জিনিসটাই পড়া হবে। সো সেটা আপনার সুবিধা হবে। তো তখন আপনার পার্টনার যখন একটা ভুল করছে, আমরা যখন এটা ঠিক করে দিচ্ছি, ওইটা কিন্তু আপনারও কারেকশন হচ্ছে। এটা কিন্তু এমন না যে শুধু আপনার যে ফ্রেন্ড বা কলিগ ভুল করেছে তার শুধু কারেকশন হচ্ছে, এটা সবারই কারেকশন হচ্ছে। এই জন্য আমি বলবো যে ক্লিনিক্যাল ক্লাসগুলা কেউ যদি ঢাকার বাইরেও থেকে থাকেন, অবশ্যই অবশ্যই এসে
হচ্ছে অনলাইনে অফলাইনে এসে ক্লাসগুলো করবেন। আমার যেমন এখনো মনে আছে, ডক্টর মাহা আপু একজন ছিলেন, আপু কয়েক সেশন আগে পাশ করেছেন, আপু চিটং থেকে। আপুকে কিন্তু হচ্ছে আমি ইয়েতে আমাদের যখন জেনেসিসের লাস্টের দিকে জস্কি ব্যাচটা হয়, আমি কিন্তু আপুকে দেখেছি, আপু ক্লিনিক্যাল ক্লাসটা ঢাকায় এসে করেছিলেন। হ্যাঁ, তো এটা এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যদি ঢাকায় এসে করেন ওইটা কিন্তু অনেক আপনাদের জন্য হেল্পফুল, কারণ হসপিটালে ওভাবে প্র্যাকটিস করা হয় না। হ্যাঁ, যতই বলেন যে আমি হসপিটালে দেখে নিব, সেটা আসলে সম্ভব না। আর আপনাদের সময় তো আরো ডিফিকাল্ট, যেমন আমাদের সময় যেটা ছিল, উই ইউজ টু গেট অলমোস্ট আ মান্থ বিফোর আওয়ার অস্কি এক্সাম। হ্যাঁ, মানে রিটেনের পরে অলমোস্ট আপনার 1 মাস সময় পেতাম আমরা, কিন্তু আপনারা কিন্তু সেটা পাচ্ছেন না। আর তার মধ্যে আপনাদের এবার পরীক্ষা আরো 15 দিন আগায় যাচ্ছে। তো আপনার কাছে হয়তো এখন মনে হচ্ছে যে 15 দিন ইজ নাথিং, বাট আমি স্পেশালি আমি আমার মতো বলি যে আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য কিন্তু লাস্ট 15 days ওয়াজ মানে অনেক বড় একটা জিনিস। আমি আমার কাছে মনে হয় 15 দিনেই অনেক কিছু পড়া যায়, অনেক কিছু রিভিশন দেওয়া যায়, অনেক কিছু করা যায়। সো আপনারা 15 দিন কিন্তু অলরেডি হচ্ছে কম সময় পাচ্ছেন। এই জন্য বলবো যে যারা হচ্ছে রিটেন ব্যাচে আছেন বা হচ্ছে রেগুলার ব্যাচ বলেন, লং ব্যাচ বলেন, আপনারা হয়তো মনে করছেন যে আমরা তো অলরেডি অস্কি ক্লাস, মানে অস্পির যে টপিক গুলো সেগুলোর ক্লাস তো কিছু পেয়েছি, আমরা ক্লিনিক্যাল ক্লাস পেয়েছি, এখন খামাখা কেন অস্কি ব্যাচে ঢুকবো? কিন্তু আপনি দেখবেন যে ম্যাটেরিয়াল, যেমন আমি পিক্টোরিয়াল ক্লাস কিন্তু আমি হচ্ছে রেগুলার ব্যাচেও নেই, আপনার হচ্ছে এই অস্কি ব্যাচেও নেই, আমার ম্যাটেরিয়াল কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এবং সব মেন্টরের সেম। কারণ আপনি যখন একটা লং ব্যাচ বা রেগুলার ব্যাচে নিবেন তখন ওটা ডিফারেন্ট ভাবে পড়াবেন, আবার হচ্ছে এই অস্কি ব্যাচে পড়ানোর সময় আপনি ডিফারেন্ট ওয়েতে করবেন। প্লাস হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের ব্যাপারটা, অস্কি ব্যাচে প্রত্যেকটা ক্যান্ডিডেট বা প্রত্যেকজন যারা আসবেন সবাই সুপারভাইজ প্র্যাকটিস করবেন এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার আমরা ডামি পেশেন্টের উপরে সবাই, আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না হসপিটালে যে ক্লাস নেওয়া অনেক স্টুডেন্ট থাকার জন্য। তো আমরা চেষ্টা করি জেনেসিসের সেন্টারে প্রত্যেকজন ডামি পেশেন্টের উপর সুপারভাইজড এক্সামিনেশন করবে। ইটস আ ভেরি বিগ থিং। হ্যাঁ, আমাদের সময় কিন্তু এগুলো ছিল না, আমরা বুঝতামও না যে কিভাবে আসলে করতে হবে। ভিডিও দেখে দেখে, বিভিন্ন ইয়ে দেখে দেখে, বই পড়ে পড়ে এগুলো আমরা প্র্যাকটিস করেছি। কারণ আসলে একটা গ্যাপ থাকে, আপনি যদি একবারেও পার্ট 1 হয়ে যায় তাও আপনার অলমোস্ট 3 ইয়ার্স এর একটা গ্যাপ থাকে। আপনার হচ্ছে এমবিবিএস পাস করা প্লাস হচ্ছে এফসিবিএস মিড টার্ম দেয়া, সো 3 ইয়ার্সে কিন্তু অনেক কিছুই মনে থাকে না। আর আমরা যেভাবে এমবিবিএস এ করেছি বা এমবিবিএস এ হয়তো অতভাবে আমাদের রানিং কমেন্ট্রি বা ক্রসিং হয়তো ওভাবে হয়নি, তো এখানে কিন্তু একটু ডিফারেন্ট। সো এই জন্য আমি বলছি যে আপনারা চেষ্টা করবেন ক্লিনিক্যাল পার্টটা করার। তারপরও কোনো কারণে কেউ যদি হচ্ছে অস্পিড যে এমনি ক্লাসগুলা যেমন সিটি এমআরআই বলেন, এক্স রে বলেন, পিক্টোরিয়াল আসার তো অবশ্যই চেষ্টা করবেন, কারণ প্র্যাকটিস সেশনটা তো অনলাইনে ওভাবে আপনি করতে পারবেন না, অফলাইনে আসবেন। আর যদি কোনো কারণে না আসতে পারেন, আমি বলি যে আপনারা কি করবেন, অন অফ মানে ইয়েতে যে রেকর্ডেড ভিডিওটা থাকে ওইটা অ্যাটলিস্ট 2x দিয়ে বা 1.5x দিয়ে আপনি শুনে ফেলবেন। এটা আপনার রিটেনের আগেই শুনবেন, কারণ এটা কিন্তু আসলে আপনার জন্য অনেক হেল্পফুল। আমি আমার কথা বলি, আমি এখনো এখনো আমি কোনো ক্লাস নেওয়ার আগে আমি হচ্ছে অনলাইনে দেখি যে ওই টপিক রিলেটেড যদি আমি কোনো ক্লাস পাই, সেটা বাংলাদেশি হোক বা বিদেশি হোক কোনো মেন্টরের, আমি ওই ক্লাসটা শুনি। শুনলে কিন্তু অনেক কিছু মাথার মধ্যে ঢুকে, আপনি যেটা পড়ে যতটা বুঝবেন শুনলে আপনার কাজে লাগবে। আপনি সাপোজ এক্স রে ক্লাসটা করলেন, এখন আপনি বলতে পারেন এক্স রে তো আমার রিটেনে লাগবে না, বাট এক্স রেতে কি আপনাকে ব্রঙ্কিয়েক্টেসিস দেখানো হবে, আপনাকে হচ্ছে কোলাপস দেখানো হবে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাকে সিওপিডির এক্স রে দেখানো হবে, এই টপিকগুলো কিন্তু আপনার রিটেনেও লাগবে। সো আপনি যখন ওই টপিকটা পড়বেন, আপনি ছবিটা জাস্ট ওই রেডিওলজির ছবিটা হয়তো আপনার লাগছে না, বাট আপনার ওই থিওরিটিক্যাল জিনিসটা তো আপনার রিটেনে লাগছে। সো আপনি অস্পিক ক্লাস করে আপনি কিন্তু কখনোই ঠকবেন না। আপনি যেটা করতে পারেন, লাস্ট 20 to 25 days আপনি হয়তো অস্পিক ক্লাস করলেন না, তখন আপনি জাস্ট অফ রাখেন। হ্যাঁ, তখন আপনার আমি বলবো না যে রেকর্ডেড ভিডিও দেখেন বা প্র্যাকটিস করেন, এগুলো আমি কিছুই বলবো না। বাট আপনি তার আগ পর্যন্ত অ্যাটলিস্ট যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলো সেই জেনেসিসের সাথে সাথে আপনারা করে ফেলেন। মানে এটা আসলেই হেল্পফুল হবে। এখন হয়তো আমি বলছি দেখে আপনি বুঝতে পারছেন না, বাট আপনি যখন ইনশাল্লাহ পাশ করে যাবেন তখন আপনি আরেকজনকে আপনি অ্যাডভাইস করতে পারবেন যে অস্কি ব্যাচটা আপনার কেন আগে জয়েন করা উচিত। কারণ পরে করে 5-6 দিন অনেকে যেমন করে যে 5-6 দিন, তখন আসলে হিমশিম খেয়ে যায়, তখন ওনাদেরও কষ্ট হয়। প্লাস হচ্ছে যখন মেন্টর বলতে চায় তখন তো আসলে আপনি ধরতে পারবেন, আপনার ধরারও তো একটা ব্যাপার আছে, তখন আসলে অতটা ফ্রুটফুল হয় না। সো যারা রেগুলার থাকে তারা কিন্তু আল্লাহর রহমতে পাশ করে যায়। পাশ ফেল অবশ্যই আল্লাহর হাতে, বাট আপনি যদি রেগুলার থাকেন ইনশাল্লাহ আপনার পাশ করার চান্সেস মানে আল্লাহ অনেক পার্সেন্ট বাড়িয়ে দিবেন। সো আমি এখানেই শেষ করছি। আসলে বাকি সবকিছু সবাই সবকিছু বলে ফেলেছে, বাট তারপরে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন আই এম রেডি টু অ্যান্সার ইয়োর কোয়েশ্চেন্স। ধন্যবাদ আপু, আপনি আমাদেরকে এই খুব অল্প সময়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেগুলো হচ্ছে যে আশা করি যারা হচ্ছে যে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন
সবার জন্য হচ্ছে যে অনেক বেশি প্রয়োজনীয় হবে। আহ, যদি কারো কোয়েশ্চেন না থাকতে পারে, আপু হচ্ছে যে আপুকে আমরা বিদায় দিতে পারি, আপু যেহেতু বাইরে আছেন। ঠিক আছে, ধন্যবাদ আপু। ওকে, থ্যাংক লাস্ট ইউ ভাইয়া। সেশনের লাস্ট মুহূর্তে আমরা আছি এখন। কিছু বিষয় একটু বলবো, যেটা হচ্ছে যে আমাদের এই প্র্যাকটিস ব্যাচ কেন আমরা আবার মানে প্র্যাকটিস ব্যাচ 2 এর প্রয়োজনীয়তা হলো। আহ, আমরা হচ্ছে যে প্র্যাকটিস ব্যাচ 1 যেটা বা যে প্রথম ব্যাচটা আমাদের ঈদের আগে মানে হচ্ছে যে শুরু হয়েছিল, সেখানে মানে বেশ কিছু ক্লাস হয়ে গেছে। যার কারণে হচ্ছে যে অনেক আমাদের সেন্টারে অনেকেই হচ্ছে ফোন দিয়ে আবার মানে জানতে চাচ্ছে যে আপনাদের পরবর্তীতে কোনো নতুন ব্যাচ আছে কিনা, যেটা অস্কি প্র্যাকটিস ব্যাচ, যেটা নিয়মিত যেটা হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমাদের অস্কি প্র্যাকটিস ব্যাচ 2 শুরু করা। এখানে আমাদের আমরা তো সবাই পড়াশোনা করি, পড়াশোনার সবাই নিজের ওয়েতে পড়াশোনা করি, আর পরীক্ষা যখন আসে তখন আমাদের যেটা ডিফারেন্ট মানে ভাবে আগাতে হয়, আমাদেরকে সিস্টেমেটিক ওয়েতে আগাতে হয়। একটা মানে একটা যে কোনো একটা শর্ট কেস এক্সামিনেশন আমি আমার মতো করে করলাম, দেন হচ্ছে যে কি করব, এক্সামিনেশন করার পরে আমি তো এটা আমার স্যারকে বলতে হবে, মানে আমি গুছাই বলাটা। এখন নাম্বারটা ডিফারেন্স করে এখানেই, যে আমি গুছাই কতটুকু বলতে পারতেছি। এই জেনেসিস আমাদের এই জায়গাটাতেই হচ্ছে ফাইন টিউনিং করে দিবে, আমি এক্সামিনেশন করা এবং হচ্ছে যে আমাদের শেষ করে হচ্ছে যে আমি কিভাবে বলবো, রানিং কমেন্ট্রি কিভাবে করব। পরবর্তীতে হচ্ছে যে আমরা তো যেগুলো নর্মাল রেগুলার পড়ি সেগুলোর বাইরে হচ্ছে যে অনেক সময় পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন চলে আসে, সেগুলো আসলে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারবো। দেন হচ্ছে যে এখানে একটা জিনিস সবার কথার মাঝে একটা জিনিস গ্যাপ গেছে, যেটা হচ্ছে প্রসিডিউর। প্রসিডিউর অনেক সময় একটা বা দুইটা স্টেশন থাকে, যেখানে হচ্ছে যে আমরা আহ, হচ্ছে যে যদি করে না যায়, আমরা রেগুলার ওয়ার্ডে যে প্রসিডিউর গুলো করি, আসলে আমরা এই প্রসিডিউর গুলো আমরা যখন বইতে পড়তে যাব তখন মানে দেখবেন যে আমরা আসলে কতগুলো জিনিস আমরা সামান্য ছোট করে যদি বলি, আমরা লাম্বার পাংচার প্রসিডিউর আমরা কিভাবে করি, আর হচ্ছে যে যখন মানে এক্সাক্ট বইতে কিভাবে আছে আমরা যেভাবে করি ওইভাবে তো হচ্ছে যে হয়তো বা আইডিয়াল না, বা এই প্রসিডিউর যদি আমি স্যারকে বলতে যাই এটা পরীক্ষায় নাম্বার ক্যারি করবে না, বলতে হবে যেটা আইডিয়াল সেটা। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই প্রসিডিউরের একটা সেশন আমাদের এখানে থাকে, যেন হচ্ছে যে আইওই যে সেশনটা, এখান থেকে প্রতি সেশনে হচ্ছে আইওই একটা কোশ্চেন থাকে, দেন হচ্ছে অপথলমোস্কোপি, যেটা হচ্ছে যে ফান্ডোস্কোপির কোশ্চেন থাকে। এই জিনিসগুলো হ্যান্ডস অন ট্রেনিং, যেটা আমরা হচ্ছে যে অন্য জায়গায় বলে থাকে, বা বিসিপিএস এর ট্রেনিং থাকে, আমাদের এই জায়গাগুলোতে আমাদের মানে জেনেসিস এই জায়গাগুলোতে হচ্ছে যে মানে ইউনিক, যেটা হচ্ছে যে পরীক্ষায় যখন কোনো কোশ্চেন কমনও না আসে, সেক্ষেত্রে কিভাবে আমরা সেই পরীক্ষাটা দিয়ে পাশ করে আসা যায়, এই জিনিসটাই মূলত। আর এখন থেকে যদি আপনি প্র্যাকটিস ব্যাচে ভর্তি থাকেন, আপনি ডিফারেন্সটা আপনি পরীক্ষার আগেই বুঝতে পারবেন, যখন হচ্ছে যে আপনি রিটেন দিয়ে নতুন করে আবার মানে ওস্কির জন্য পড়তে যাবেন। আর যে নতুন করে জাস্ট ওস্কি ব্যাচে ভর্তি হচ্ছে বা ওস্কি নতুন করে নিজে শুরু করছে, যার আগে একবার পড়া আছে, সে দেখবেন যে ওস্কির জলিল স্যারের বই মোটামুটি একবার শেষ হয়ে গেছে, দেন হচ্ছে ওস্কি গুলো মোটামুটি আগাইছে, সে জাস্ট এখন প্র্যাকটিস করবে। হচ্ছে যে লাস্ট 2-3 দিন যে সময়টা পাবে সেই সময়টা শুধু সে প্র্যাকটিস করে যাবে। তার কাছে মনে হবে যে না, আমি এই জিনিসগুলো তো নতুন না, আমি জানি। সো যে কনফিডেন্সটা তখন আসবে, এই কনফিডেন্সটাই আপনার পাশের জন্য বুস্ট আপ। আশা করি সবাই হচ্ছে যে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর লাস্ট ছোট্ট একটা কথা, যে ওয়াফা আপু এবং হচ্ছে যে মেরেঙ্গেস আপু যে কথাগুলো লাস্ট বলে গেছেন, যে অফলাইনে কোচিং করার গুরুত্ব বা অফলাইনে সেন্টারে এসে প্র্যাকটিস করার গুরুত্ব, যেটা আমি রিকোয়েস্ট করব যারা এই ভর্তি হবেন, ক্লিনিক্যাল ক্লাসগুলো অন্তত ঢাকার মধ্যে যারা আছেন যাদের সম্ভব আসা, ক্লিনিক্যাল ক্লাসগুলো অবশ্যই 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 সেন্টারে এসে করবেন এবং প্র্যাকটিস করবেন। যাদের একান্তই সমস্যা বা আসা সম্ভব না, তারা হচ্ছে যে ক্লাসগুলো রেকর্ডেড হলো দেখে নিবেন। কিন্তু আপনি রেকর্ডেড ক্লাস করা এবং সেন্টারে এসে প্র্যাকটিস করার মধ্যে অনেক বেশি ডিফারেন্স। আমি এই বলে আজকের লাইভ সেশনটা শেষ করব। যদি কোনো কিছু কারো জানার থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, আমরা পরবর্তীতে সেই কোশ্চেন গুলো আমরা আনসার দিব। আশা করি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।